আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রাব্বি হোসেন। প্রতি পর্বের মতো এ পর্বের শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বনানী বিদ্যানিকেতন স্কুলে চালু হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস। গত 5.5 বছরের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হয়েছে 5,619 জন। জলবায়ুর পরিবর্তনের কারণে ষড়ঋতু হারাচ্ছে বাংলাদেশ। এবারে বিস্তারিত। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের একটি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থার জন্য চালু করেছে স্মার্ট স্কুল বাস সার্ভিস। ডিএমপি ও বিআরটিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে একত্রে এই পরিষেবাটি পরিচালনা করবে। একটি অ্যাপের সাহায্যে ঘরে বসেই অভিভাবকরা সন্তানের গতিবিধি মনিটরিং করতে পারবেন। আপাতত একটি প্রতিষ্ঠানে শুরু করা হলেও পরবর্তীতে সকল প্রতিষ্ঠানে এই সেবাটি চালু করা হবে। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। বর্তমানে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে আসা যাওয়ার পথে তাদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের যেন চিন্তার কোনো সীমা থাকে না। সেই সমস্যা সমাধানের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে স্মার্ট স্কুল বাস সার্ভিস। নিজস্ব খরচে প্রায় বেশ কয়েকটি বাস স্টপেজ নির্মাণ করা ছাড়াও বিআরটিসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে একত্রিত হয়ে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা পরীক্ষামূলকভাবে বনানী বিদ্যানিকেতনের যারা শিক্ষার্থী, যারা নর্মালি বিভিন্ন ধরনের ভেহিকলে মাধ্যমে স্কুলে আসতো দূর দূরান্ত থেকে, তাদেরকে স্টাডি করে কার কার প্রয়োজন আছে সেইভাবে রুট ফিক্স আপ করে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি প্রাথমিকভাবে 3টি ডাবল ডেকার বাস আমাদেরকে দিয়েছে। এর মাধ্যমে এই নেটওয়ার্কটি পরিচালিত হচ্ছে আর কি। আশা করি যদি এটা সুসম্পন্ন হয়, ভালোভাবে চলে, তাহলে এটার কাভারেজটা আরও অন্যান্য স্কুলেও ছড়িয়ে যাবে এবং বাচ্চাদের নিরাপত্তা, গার্ডিয়ানদের যে উৎকণ্ঠা থাকে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে, সেটি আর থাকবে না। অন্যান্য যানবাহনের থেকে এই মাধ্যমে তুলনামূলক কম খরচে যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা। অভিভাবকেরা একটি অ্যাপের মাধ্যমে সর্বক্ষণই ঘরে বসে তাদের সন্তানের গতিবিধি লক্ষ্য রাখতে পারবেন। এছাড়াও বাসগুলোতে বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। যেহেতু একটি অ্যাপের মাধ্যমে, একটি থার্ড পার্টি আছে, যেটি একটা অ্যাপের মাধ্যমে গার্ডিয়ান তার বাচ্চা কোথায় আছে, বাসটি কোথায় আছে, এগুলো কিন্তু লোকেট করতে পারে। বাসটি ডেস্টিনেশনে পৌঁছে কিনা, স্কুলে পৌঁছেছে কিনা, স্কুল শেষে আবার সে অনবোর্ড হয়েছে কিনা, কোথায় আছে, বাসায় পৌঁছে কিনা, এই অ্যাপের মাধ্যমে সব কিছু জানতে পারবে। এবং এই অ্যাপটি হচ্ছে মোবাইল ফোনে ইনস্টল করার মতো বিষয়। আমরা আপাতত 3টি বাস 3টি রুটে চালু করেছি। এই 3টি রুটে আমাদের 46টি পয়েন্ট, যেখানে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় হাবিব স্যারও ছিলেন, ওনটা মার্ক করে দিয়েছেন, যেখান থেকে আমাদের শিক্ষার্থীরা উঠবে এবং নামবে, অর্থাৎ পিক আপ পয়েন্ট এবং ড্রপ আপ পয়েন্ট। আপাতত আমরা কুড়িল বিশ্ব রোড হয়ে, নূতন বাজার হয়ে, বাসতলা, এখান থেকে আমেরিকান এম্বাসি, গুলশান 2 হয়ে একটা বাস বিএনসিসিতে আসবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। আরেকটি বাস বসুন্ধরা গেট, যেটা 100 ফিটের রাস্তা হয়ে সাইদনগর এবং সেখান থেকে মধ্য বাড্ডা হয়ে আবার এই গুলশান 2 হয়ে বনানী বিদ্যানিকেতনে আসবে। আরেকটি বাস হলো আমাদের, যেটা লিংক রোড হয়ে গুলশান 1, এরপরে ওয়্যারলেস গেট, তিতুমির কলেজ, আমতলি এবং চেয়ারম্যানবাড়ি হয়ে নেভি হেডকোয়ার্টার, এখান দিয়ে ইউটার্ন নিয়ে আসবে। আপাতত শুধু বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পরিষেবাটি শুরু করা হলেও ধীরে ধীরে বাকি প্রতিষ্ঠানগুলোতেও চালু করা হবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দিনকে দিন সড়ক দুর্ঘটনার মাত্রা ক্রমশই বাড়ছে, আর এই সকল সড়ক দুর্ঘটনাগুলোর কারণে বেশিরভাগ প্রাণ হারাচ্ছে শিশু কিশোররা। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই সড়ক দুর্ঘটনাগুলো ঘটার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে।
প্রতিদিনই কোনো না কোনো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর সংবাদে শিরোনামে থাকে, কিন্তু প্রশ্ন হলো এত সড়ক দুর্ঘটনা ঘটার মূল কারণটা আসলে কি? সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা, নাকি ট্রাফিক আইনের সুষ্ঠু ব্যবহার না হওয়া? সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণা বলছে 2019 থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত 5.5 বছরে সড়ক দুর্ঘটনায় 5,619 জন শিক্ষার্থী নিহত হয়েছে, যা মোট নিহতের 16.29%। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দেখা যায় 5 থেকে 17 বছর বয়সী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে 2,641 জন, অর্থাৎ 47%। 18 থেকে 25 বছর বয়সী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে 2,978 জন, অর্থাৎ মোট নিহতের 53%। যে সমস্ত যানবাহন চলছে তার অধিকাংশ ফিটনেসবিহীন এবং এগুলোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় না। যখন দুর্ঘটনা ঘটে যায় তখন বলা হয় যে এটা ফিটনেস ছিল না। তাহলে এতদিন চলে কীভাবে? অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে এই সমস্ত যানবাহনগুলো চলছে ফিটনেসবিহীন অবস্থায়, দুর্ঘটনা ঘটার পরে বলা হয় যে ফিটনেস নাই, ততক্ষণে তো দুর্ঘটনায় প্রাণহানি ঘটে গেছে। গবেষণায় উঠে এসেছে 2019 থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছে 34,478 জন। ট্রাফিক আইন যথাযথভাবে না মানা সড়ক দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। না, এখানে সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন নাই, মাঠ পর্যায়ে একেবারেই বাস্তবায়ন নাই, মানুষকে সচেতন করা হচ্ছে না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়ক বিষয়ে যে ক্যাম্পেইন করতে হয় সেই ক্যাম্পেইন করা হয় না এবং তারাও এগুলো সচেতন হয় না। পাশাপাশি আমাদের গণমাধ্যমেও সড়ক নিরাপদে সড়ক ব্যবহার বিষয়ে সচেতনতামূলক জীবনমুখী যে প্রচারণা সেটি হয় না এবং সেফটি যে একটা কালচার, এই কালচারটা আমাদের মধ্যে ডেভেলপ করে নাই এবং ডেভেলপ করার কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না, যার ফলে মানুষ অসচেতন হচ্ছে এবং দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। ট্রাফিক আইন মানার ব্যাপারে সাধারণ মানুষ এবং যানবাহন চালক সচেতন হলেই অনেকাংশে কমে আসবে সড়ক দুর্ঘটনার হার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয় প্লাস্টিকের তৈরি নানা রকমের খেলনা। তবে গবেষণার তথ্য বলছে প্লাস্টিকের তৈরি সব খেলনায় সীসা, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মানহীন এই সকল খেলনা শিশুদের কিডনি, ফুসফুসের ক্ষতি ছাড়াও শারীরিক বিকাশকেও বাধাগ্রস্ত করতে পারে। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয় রং বেরঙের নানা খেলনা। এসব খেলনার বেশিরভাগই তৈরি প্লাস্টিকের, যা শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসডোর এক গবেষণার তথ্য বলছে শিশুদের খেলনা সামগ্রীতে রয়েছে ক্ষতিকারক সীসা, ক্যাডমিয়ামের উপস্থিতি। গবেষণায় দেখা যায় খেলনাগুলোতে সীসার উপস্থিতি 65.85 ppm, মার্কারি 30.6 ppm, ক্যাডমিয়াম 28.65 ppm। ক্ষতিকর এসব রাসায়নিক নির্ধারিত মাত্রা থেকে রয়েছে কয়েক গুণ বেশি পরিমাণে। অধিকাংশ অভিভাবকই জানে না খেলনায় সীসা, ক্যাডমিয়ামের উপস্থিতি রয়েছে, যার কারণে সন্তানের বায়নায় তাদের হাতে তুলে দিচ্ছেন প্লাস্টিকের এসব খেলনা। আসলে আমরা তো এত কিছু চিন্তা করে কিনে দেই না, আমরা ইনস্ট্যান্ট ভাবি যে ওরা খেলনাগুলো বায়না করে খেলতে চায়, আর ক্ষতিকারক পদার্থ আছে কিনা আমরা তো সেটা জানিও না, আর দামেও তুলনামূলকভাবে কম। কিছু করার নাই, কারণ আমরা তো আর জানি না এটার মধ্যে কি ক্ষতিকারক দিক আছে আর কি নেই, কিন্তু ওরা চায়, বায়না করে, কান্নাকাটি করে, এর জন্যই কিনে দিই। 2013 থেকে 2023 সাল পর্যন্ত দুটি গবেষণায় দেখা গেছে সীসার ব্যবহার বেড়েছে 38%, ক্যাডমিয়ামের ব্যবহার বেড়েছে 55%। চিকিৎসকেরা বলছেন মানহীন এসব খেলনা শিশুর স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। বাচ্চাদের আইকিউ কমিয়ে দিচ্ছে, বুদ্ধিবৃত্তি কমে যাচ্ছে, ওদের অন্যদের সাথে কানেকশন করার প্রবণতা বা ওদের যে চটপটে প্রাণোচ্ছলতা এটা কমিয়ে দিচ্ছে। ডিরেক্টলি হয়তো একটা বাচ্চা লেডের জন্য বুদ্ধি প্রতিবন্ধী হয়ে উঠছে না, কিন্তু স্বাভাবিকভাবে তার স্মার্টনেস, তার বুদ্ধিমত্তা যে লেভেলে থাকার কথা সেটা চাইতে অনেক বেশি কমে যাচ্ছে। আর বোনসের ক্ষেত্রে ডিরেক্টলি যেটা পাওয়া গেছে যে লেড এবং ক্যাডমিয়াম আমাদের বোনসের মেটাবলিজমের রেটটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, যে জন্য বোন ডিকে হচ্ছে, বোন ক্ষয় হচ্ছে এবং স্বাভাবিকভাবে বাচ্চাটা যতখানি লম্বা হওয়ার কথা, যতখানি শারীরিক বৃদ্ধি হওয়ার কথা, বোন ডেন্সিটি কমে যাওয়ার জন্য, বোনের বৃদ্ধি কমে যাওয়ার জন্য সে খর্বাকৃতির হচ্ছে। প্লাস্টিকের খেলনা তৈরিতে নির্দিষ্ট মান প্রণয়ন করতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নরমালি খেলনা এবং অন্যান্য জায়গায়
কতটুকু পরিমাণ থাকতে পারে তার একটা লিমিট আছে। সেই লিমিটের অনেক বেশি পরিমাণ যদি থাকে সেটা তো মানুষের সংস্পর্শে, নর্মালি মানুষের গায়ে বা হাতে বাচ্চারা যদি যখন খেলে তাহলে সেই সময় যদি তাদের সংস্পর্শে আসে তাদের কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু এটা নর্মালি তো আর খাওয়ার বস্তু না, সেই জন্য খুব বেশি পরিমাণ না থাকলে অত ক্ষতি হওয়ার কথা না। কিন্তু এগুলা হলো খুব টক্সিক এলিমেন্টস, এগুলা একটা লেভেল পরিমাণ যদি মানুষের হিউম্যান বডিতে আসে তাহলে এটা অবশ্যই ক্ষতিকর। প্লাস্টিকের খেলনা তৈরিতে নির্দিষ্ট নীতি প্রণয়ন করতে হবে সরকারকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মাতৃগর্ভে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। অল্প বয়সে মাতৃত্ব এবং সঠিক যত্নের অভাবেই এই সমস্যার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা না বাড়াতে পারলে এই সমস্যা কমানো সম্ভব নয়। এ নিয়ে আরও দেখুন সামিরা জাহানের প্রতিবেদনে। দেশে বাল্যবিবাহ ও অল্প বয়সে গর্ভধারণকে নিরুৎসাহিত করা হলেও এখন এর ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে যে শহরের তুলনায় গ্রামাঞ্চলে কিশোরী মেয়েদের মাঝে এর প্রবণতা বাড়ছে, যার ফলে অনেক ক্ষেত্রে অল্প বয়সে গর্ভধারণের কারণে মাতৃগর্ভে শিশু মৃত্যু হওয়ার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। আবার অপরিণত শিশু বা শারীরিক ত্রুটি নিয়েও জন্মায় অনেক শিশু। বয়স কতদিন হলো জন্মে? ওর বয়স আজকে 34 দিন। এমনিতেও কি সঠিক সময় জন্মেছিল নাকি আগে বা পরে? আগে জন্ম নিয়েছে। কতদিন আগে? 2 মাস আগে। তো আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 18 চলতেছে। তো এটাই কি আপনার ফার্স্ট বেবি? হ্যাঁ হ্যাঁ। তো এই বেবি এত যে আগে জন্ম নিয়েছে, আপনাকে নিজস্ব কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা হয়েছিল। পেটে ব্যথা ছিল আর বাচ্চা নড়াচড়া করে নাই, পানি ভাঙছিল। এমনিতে কি ডাক্তার কোনো বলছিল যে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ বলছিল যে ওর সমস্যা হবে, মাথার ব্রেনের সমস্যা হতে পারে, এটা বলছিল। এখন আপনি কিরকম চিকিৎসা আছেন? এখন মোটামুটি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ হয়ে গেছে। বলছে যে 2-1 দিনের ভিতরে ছুটি দিয়ে দিব। এক জরিপ থেকে দেখা যায় দেশে প্রতি হাজারে 9.5% শিশু মায়ের গর্ভে মারা যাচ্ছে। 2022 সালে জরিপে সামগ্রিক মৃত প্রজনন হার আগের তুলনায় বেড়েছে অনেক। তবে শুধুমাত্র বাল্যবিবাহই নয়, বরং অধিক প্রেসার, অজ্ঞতা ও অসাবধানতাও মাতৃগর্ভে শিশু মৃত্যুর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে আসলে এই হারটা অনেক বেশি এবং দেখা যায় যে ঢাকা শহরের তুলনায় আমরা যদি রাজশাহী যাই, ময়মনসিংহের দিকে যাই, সেখানে কিন্তু এই হারটা আরও অনেক বেশি। এর কারণ সেটা হচ্ছে, প্রথমে যেটি আমি বলবো সেটা হচ্ছে অজ্ঞতা। এবং আরেকটি যেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে যে টিনেজ প্রেগন্যান্সি, 15 থেকে 19 বছর বয়সের মধ্যে আসলে অনেক মেয়েরাই আমাদের দেশে বিশেষ করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তারা শারীরিক মানসিক কোনোভাবেই আসলে প্রস্তুত না মা হবার জন্য। দেখা যায় যে তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন অনেকটাই হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী গর্ভবতী মা ও গর্ভে সন্তানের ক্ষেত্রে গর্ভাবস্থায় উচ্চ মানসম্পন্ন যত্নে থাকা উচিত। একটা মা যখন প্রেগনেন্ট হবেন তার আগে কিন্তু তিনি একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং নেবেন, যে তিনি আসলে কতটা ফিট বাচ্চাটা নেওয়ার জন্য, যেটা আমরা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলি। এর সাথে তখন কিন্তু আমরা তার ফিজিক্যাল ফিটনেস দেখার সাথে সাথে আমরা তাকে ফলিক অ্যাসিড নামে একটি ওষুধ দিয়ে দিই। ফলিক অ্যাসিড ওষুধটা 85% অথবা 85% ক্ষেত্রে আমরা যে দেখি যে বাচ্চাদের ঠোঁট কাটা, তালু কাটা কিংবা নিউরাল টিউব যে কনজেনিটাল যে অ্যানোমালি কিংবা জন্মগত ত্রুটি, সেটা কিন্তু প্রতিরোধ করতে পারে। এবং তার পরবর্তীকালে যে অ্যান্টিনেটাল ভিজিটগুলো রয়েছে, গর্ভকালীন যে স্বাস্থ্যসেবাগুলো রয়েছে, প্রথম 3 মাসে কিছু সেবা রয়েছে, পরবর্তী 3 মাস, তার পরবর্তী 3 মাস, সেই সেবাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি এবং আমরা যদি হসপিটাল ডেলিভারি এনশিওর করতে পারি, তাহলে এই যে ইন্ট্রাউটেরাইন ডেথ, গর্ভে শিশুর যে মৃত্যু, আমরা অবশ্যই কমিয়ে আনতে পারবো এবং আমাদের এসডিজি যে টার্গেট রয়েছে সেটাকেও আমরা অ্যাচিভ করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি উদ্যোগ ও সামাজিক সচেতনতা মাতৃগর্ভে শিশু মৃত্যুর হার কমাতে বড় ভূমিকা রাখতে পারে। প্রতি বছর মাতৃগর্ভে মারা যায় অসংখ্য শিশু। অল্প বয়সে মাতৃত্ব কিংবা সঠিক চিকিৎসার অভাবে বাড়ছে এই সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভকালীন সময়ে শরীরের বিশেষ যত্ন নিতে হবে। একই সাথে জনসচেতনতার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিরা জাহান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ষড়ঋতু দেশ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ষড়ঋতু। গ্রীষ্মে বাড়ছে অতিরিক্ত গরম, শীতে বাড়ছে অতিরিক্ত ঠান্ডা, বৃষ্টির মৌসুমে পড়ছে না বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে যথাযথ পদক্ষেপ না নিলে অচিরেই আরও ভয়াবহ আকার ধারণ করবে জলবায়ু পরিবর্তন। বিস্তারিত দেখুন সাদিক আনাম সাদের রিপোর্টে। ক্রমশ পরিবর্তিত হচ্ছে জলবায়ু।
এটি একটি বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশে এর প্রভাব অনেক বেশি। এতে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, তাই ঝুঁকির মধ্যে রয়েছে বাংলার প্রাণ প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাঘাত ঘটছে বাংলাদেশের ষড় ঋতুতে। ঋতু ব্যবস্থার এমন আচরণে আবহাওয়ারও পরিবর্তন ঘটছে। আগে যেমন শরৎ, হেমন্ত ও বসন্তের মতো ঋতু ছিল, তা এখন আর অনুভব হয় না। গরমে অতিরিক্ত গরম ও শীতে অতিরিক্ত ঠান্ডায় অতিষ্ঠ নগর জীবন। এখন দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালটা খুবই লম্বা সময় ধরে চলছে, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, কোনো কিছুই কোনো ঠিক নেই। গাছ না থাকলে তো আরও গরম বাড়বে, পলিউশন বাড়বে, এয়ার পলিউশন হচ্ছে, এয়ার পলিউশনের কারণে ওজোন লেয়ার এগুলো ডিপ্রেশন হচ্ছে, সো আরও গরম বাড়বে সামনে ফিউচারে যদি আমরা এখনই গাছগুলো না লাগাই। বেলি রোড খুব ফেমাস, কিন্তু এখানে কোনো গাছ নেই। আমাদের তো আর ফেমাস দিয়ে কোনো কাজ নেই, আমাদের দরকার একটা গাছ বা যেটা আমাদের জন্য ভালো হবে। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো যদি চেঞ্জ করা হয়, যে আমাদের পরিবেশটার জন্য, যেহেতু এখন একটা হিট ওয়েভের একটা অনেক বড় ইম্প্যাক্ট পড়ছে বাংলাদেশে, তো এখন উচিত সবার মধ্যে থেকে এই জিনিসটা বের করে আনা, সাথে সাথে প্রশাসনেরও আমাদের উপর ওই ইম্প্যাক্টটা দেওয়া যেন আমরা নিজেরা আরও বেশি সচেতন হই। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা জার্মান ওয়াচ বলছে, গত ২০ বছরে বাংলাদেশে ১৮৫টি জলবায়ু পরিবর্তন জনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে। এর মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের মতো দুর্যোগ রয়েছে। এর কারণ মূলত গাছ কাটা ও জলাশয় ভরাট। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধ করতে বৃদ্ধি করতে হবে জনসচেতনতা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জনসংখ্যার আধিক্য, নগরায়ন, শিল্পায়ন, জলাভূমির পরিমাণ কমে যাওয়া, বনভূমির পরিমাণ কমে যাওয়া, এইসব কারণেও আমাদের স্থানীয়ভাবে জলবায়ু পরিবর্তন ঘটে থাকে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে বয়স্ক মানুষ, গর্ভবতী মানুষ, মহিলা, বিশেষ করে শিশুদের এটার উপরে প্রভাব রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করছে, তাদের নানা রকমের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় জলবায়ু পরিবর্তনের কারণে। মানুষের জীবনধারা, আমাদের কৃষি নির্ভর অর্থনীতি, সবগুলোই কিন্তু আজকে হুমকির সম্মুখীন হচ্ছে। সো আমাদের এই ঋতু পরিবর্তনের যে বর্তায়গুলো ঘটছে, সেটি জলবায়ু পরিবর্তনেরই প্রভাব, এবং এই ক্ষেত্রে আমাদেরকে এখন খুব দ্রুত অ্যাডাপ্ট করে নিতে হবে। আমরা বেশি করে বৃক্ষায়ন করতে পারি, আমরা জলাধারগুলো সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের মানুষজন ঝুঁকিতে রয়েছেন। শীতে নেই ঠান্ডা, বর্ষায় নেই বৃষ্টি, বছরের প্রায় সময় অনুভূত হয় গরম, তাই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগও। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সমস্যাটা বৈশ্বিক হলেও বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তাই এখনই বাঁচাতে হবে জলাশয় ও প্রাণ প্রকৃতি। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয় নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবা ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস 18.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।